মোহন দাদা, কড়া করে এক কাপ চা দিয়েন তো। কেমন আছেন স্যার? এই তো আমিও আছি ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই নিন স্যার আপনার চা। স্যার, শুনলাম আপনার নাকি বদলি হচ্ছে। হুম, সখীপুর গ্রামের একটি স্কুলে আজই রওনা দিব। এই নিন আপনার বিল। আমি অনিক, একজন প্রাইমারি স্কুল শিক্ষক। বিগত 5 বছর যাবৎ আনন্দপুর গ্রামে একটি স্কুলে শিক্ষকতা করেছি। আজ আমার বদলি হচ্ছে সখীপুর গ্রামে। ছোটবেলা থেকে যদিও আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু ভাগ্য আজ আমায় বানিয়েছে একজন শিক্ষক। হয়তো এটাতেই আমার জন্য মঙ্গল রয়েছে। সকাল 10টার ট্রেন ধরেছি। ট্রেন শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল 4টে নাগাদ ট্রেন গিয়ে পৌঁছবে সখীপুর স্টেশনে। উঠোন, বাড়ি, ব্রিজ, ফসলি ক্ষেতের পাশ দিয়ে ঝকঝক করে ছুটে চলেছে আমাদের ট্রেন। স্টেশনে নেমে রিক্সা নিয়ে পৌঁছে গেলাম উত্তরপাড়া প্রাইমারি স্কুলে। যাবতীয় ফর্মালিটিসগুলো একবার বুঝে নেওয়ার জন্য স্কুলের অফিস কক্ষে প্রবেশ করলাম। স্যার, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অনিক সাহেব, আসুন আসুন, এদিকটাই বসুন। তা কেমন আছেন? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো আমিও আছি বেশ। প্রধান শিক্ষক সমরবাবু এক এক করে প্রত্যেকটা বিষয় আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তা অনিক বাবু, কোথায় উঠবেন বলে ভেবেছেন? এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নেই, তাই চেয়েছিলাম স্কুল কোয়ার্টারেই থেকে যেতে। আসলে অনিক বাবু, এখানে একটু সমস্যা হয়েছে। আপনি এখানে থাকতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। আগেও শিক্ষক যারা এসেছেন, কেউই একদিনের বেশি এই কোয়ার্টারে থাকতে পারেননি। কেন স্যার, কি সমস্যা? ভূতের ভয়টই আছে নাকি? হুম, তা তো একটু আছেই। এই কোয়ার্টারে কেবল কমল ছাড়া আর কেউই থাকতে পারেনি। কে এই কমল? ও আমাদের স্কুলের দপ্তরি। ভূতড়ে বিষয় থাকলে আমার কোনো আপত্তি নেই। আপনি থাকতে পারবেন তো? ওসব নিয়ে আপনি ভাববেন না স্যার, আমি ঠিক ম্যানেজ করে নিব। তারপরেও বলছি, একটু সাবধানে থাকবেন। আমি কমলকে পাঠিয়ে দিচ্ছি, ও আপনার থাকার রুম দেখিয়ে দিবে। ওকে স্যার। এই যে, আপনিই অনেক স্যার? হ্যাঁ, আমিই অনিক। আসুন স্যার, আপনাকে আপনার থাকার রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা স্কুলের বাইরের একটা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একেবারেই প্রত্যন্ত এলাকা। হাঁটতে হাঁটতে আমি কমলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোয়ার্টারটি এখান থেকে কত দূরে? এই তো স্যার, 2-3 কিলোমিটার হবে। আচ্ছা কমল, স্যার যে বললো এই কোয়ার্টারে কি ভূত টুত আছে নাকি? ওখানে নাকি তুমি ছাড়া আর কেউ থাকতে পারে না, কেন? আচ্ছা স্যার, ঘটনাটা তাহলে শুরু থেকেই বলি। এখানকার লোকেদের মুখ থেকে শুনেছি ঘটনাটি ঘটেছিল তা ধরুন প্রায় 1990 কি 95 সালে। তখন যেসব শিক্ষক দূর থেকে আসতেন, সবাই এই কোয়ার্টারে থাকতেন। কোনো একদিন একজন অচেনা লোক বিপদে পড়ে সেখানে আসে। একটি রাত কোয়ার্টারে কাটাতে চাই। শুরুর দিক দিয়ে কেউ থাকতে দিতে না চাইলেও পরবর্তীতে তার কাকুতি মিনতিতে তারা সেখানে একটি রাত থাকতে অনুমতি দেন। রাতের বেলা সে নাকি ছাদের উপর উঠেছিল পায়চারি করতে। তখনই কোনো এক অজানা কারণে সে ছাদ থেকে পড়ে যায়। তখন থেকে সে মনে করতে থাকে যে তাকে কেউ উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর থেকেও সবাইকে ঘুমের মধ্যে ছাদের উপর নিয়ে যায় এবং ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অবশ্য এসব ঘটনা জানাজানির পর একজন তান্ত্রিককে আনিয়েছিল। কোয়ার্টারে সবাইকে একখানা করে মাদুলি দিয়েছিল। যারা ওনার দেওয়া মাদুলির সাথে রাখবে তাদেরকে ও শক্তি কিছুই করতে পারবে না। এর আগে যেসব শিক্ষক এখানে এসেছিল তাদের কেউই এই কথাটা বিশ্বাস করেনি। তাই সবাইকে পরদিন এখান থেকে বিদায় নিতে হয়।
কমলের মুখ থেকে এসব কথা শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম কোয়ার্টারের সামনে। কোয়ার্টারে এসে যখন পৌঁছলাম বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। কোয়ার্টারটি দেখতে বেশ চমৎকার, নিরিবিলি পরিবেশ, কিছু গাছপালা, সামনে খেলার মাঠ। আমরা ভেতরে প্রবেশ করলাম। এদিকে আসুন স্যার, এই যে এটাই আপনার থাকার ঘর। আচ্ছা ঠিক আছে, ঘরটা তো বেশ পরিপাটি মনে হচ্ছে। তুমি সবকিছু গুছিয়ে রেখেছো নাকি? হ্যাঁ, সময় স্যার কাল বলেছিলেন যে আজ নতুন শিক্ষক আসবেন, তাই সব গুছিয়ে রেখেছি। সারাদিন ছুটাছুটির পর এখন আমি বড়ই ক্লান্ত। ক্লান্ত শরীরে ঘুমে আমার চোখ দুটো বুজে এসেছে। কিছুক্ষণ পরেই কারোর দরজার খটখট শব্দে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখলাম কমল খাবার হাতে দাঁড়িয়ে আছে। এই নিন স্যার, আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। এখানে রান্না করেছো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা। খাবার শেষে যখন বিছানায় গেলাম শুনতে পেলাম বাইরে থেকে কমল ডাকছে। স্যার স্যার, একটা কথা ছিল স্যার। দাঁড়াও, আসছি। এই নিন, এই মাদুলিটা সঙ্গে রাখুন। আশা করি কোনো বিপদ হবে না। যত যাই হোক, রাতের বেলা ছাদের দিকে যাবেন না। নির্ঘাত বাইরে যেতে হলেও এই মাদুলিটা সঙ্গে রাখবেন। আচ্ছা ঠিক আছে। মাদুলিটা হাতে নিলাম। মনে মনে ভাবছি, গ্রামগঞ্জের মানুষ এখনো সেই তাবিজ কবজে বিশ্বাস করে। আমি এসবের তোয়াক্কা করি না, তাই মাদুলির বিষয়টা তেমন গুরুত্ব সহকারে দেখলাম না। হেডসের আর কোমলের কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। বাইরে অসংখ্য ঝিঝি পোকা ডাকছে। আওয়াজের ঘনত্বে আন্দাজ করতে পারলাম রাত তখন গভীর। ছাদের উপর থেকে আসা কিছু অদ্ভুত আওয়াজে আচমকা আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে বসলাম। কিসের আওয়াজ তা বোঝার চেষ্টা করলাম। মনে হলো যেন দৈত্য আকৃতির কোনো বস্তু ছাদের উপর পায়চারি করছে। আলো জ্বালানোর জন্য টর্চ খুঁজছি। আচমকা জানালার পাশে একটা আলো জ্বলতে দেখলাম। আলোকরশ্মিটি শূন্যে ভাসছে। আমি সেই আলোটির দিকে এগিয়ে গেলাম। আলোকরশ্মিটি ক্রমশ জানালার দিকে অগ্রসর হতে লাগলো। আমিও সে আলোর পেছন পেছন যেতে লাগলাম। একটু পর আলোকরশ্মিটি জানালার বাইরে চলে গেল। আমিও দরজা খুলে বাইরে বেরোলাম। মনের অজান্তেই আলোটিকে অনুসরণ করতে করতে তার পেছন পেছন যেতে লাগলাম। আলোকরশ্মিটি তার নিজ গতিতে বেশি চলেছে। দেখলাম আলোটি ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু বুঝতে পারছি, কিন্তু শরীরকে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। যেন কোনো একটি শক্তি আমাকে বাধ্য করছে সে আলোর পেছন পেছন যেতে। আলোটিকে অনুসরণ করতে করতে আমি ছাদের উপর পৌঁছে গেলাম। নিয়ন্ত্রণহীন শরীর আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কেবলই অন্ধের মতো ছুটে চলেছি সেই আলোটির পেছনে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমি ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সঙ্গে কিছুই বুঝতে পারছি না। ফেলফেল করে তাকিয়ে আছি। মুখে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বেরোচ্ছে না। কোনো একটি শক্তি আমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আচমকা আমার কাঁধের উপর পেছন থেকে একটা হাতের স্পর্শ অনুভব করলাম। ধীরে ধীরে চারদিকটা কেমন যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে কমল আর প্রিন্সিপাল স্যার। কি অনিক বাবু, এখন কেমন অনুভব করছেন? কাল কি হয়েছিল আপনার সাথে? আপনি ছাদে গিয়েছিলেন কেন? আর ছাদে গিয়ে অজ্ঞানী বা হলেন কিভাবে? তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি আপনার কাঁধে হাত রেখেছিলাম। রাতে ওয়াশরুম থেকে ফেরার পথে আপনার দরজা খোলা অবস্থায় দেখে আমার সন্দেহ হলো। আপনাকে খুঁজতে খুঁজতে আমি ছাদে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আপনি ছাদের কিনারে দাঁড়িয়ে আছেন। আপনার অবস্থা দেখে কিছুটা অস্বাভাবিক মনে হলো। আমি আপনার কাঁধে হাত রাখতে আপনি অজ্ঞান হয়ে গেলেন। আপনাকে প্রথমেই বলেছিলাম একটু সাবধানে থাকতে। কমলের দেওয়া মাদুলিটার সঙ্গে রাখলে হয়তো আজ এত বড় বিপদ হতো না।